দেবিকার বাড়ি থেকে বেরিয়ে জিপ চালাতে চালাতে গভীর ভাবনায় ডুব দেয় তথাগত। একটু আগে দেবিকাদের বাড়িতে যে কথা কাটাকাটি অপ্রিয় আলোচনা শুনল, সেগুলো মনের মধ্যে ভেসে ওঠে। জিপে ওষুধের প্যাকেট ও প্রেসক্রিপশনটা পড়ে থাকতে দেখে সেগুলো সে ফেরত দিতেই গিয়েছিল। বাগানের গ্রিল ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেবিকার মায়ের তীক্ষ্ণ গলা শুনতে পায়। দরজাটা বন্ধ থাকলেও জানালা খোলা ছিল। ওদের ঝগড়ার মাঝে নিচের নামটা বারবার শুনতে পেয়ে থমকে দাঁড়াতে বাধ্য হয় তথাগত। তারপর থেকে সে শুধু ভেবেই চলেছে, এইটা দেবিকার পরিবার? এরকম সন্দেহ বাতিগ্রস্ত দেবিকার মা এত বড় শিক্ষিকা মেয়েকে চড় মারতে পারেন? দেবিকার বাবা সত্যি সহজ সরল নাকি মেরুদণ্ডহীন ব্যক্তি? স্ত্রীর কথায় ওঠেন বসেন, ভাই দীপ মাতাল, নিজের মায়ের কাছে এতটা অপাংতেও দেবিকা? এই পারিবারিক সমস্যা ম্যাডাম দেবিকার শারীরিক অসুস্থতার কারণ। এবার ধীরে ধীরে মেয়েটা মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। এইসব কথা ভাবতে ভাবতে দেবিকার কান্না ভেজা মুখটা ও শেষের কথাগুলো মনে পড়ে। তার সঙ্গে সময় কাটাতে, পুরো সন্ধেটা কাটাতে দেবিকার খুব ভালো লেগেছে এবং সে ভবিষ্যতেও তার সঙ্গে সময় কাটাবে। মনটা একটা অজানা খুশিতে ভরে ওঠে তথাগতর। আবার পরক্ষণেই মনে করে, না না, এগুলো দেবিকার মনের কথা নয়, রাগের মাথায় যা নয় তাই ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমরা আর কতক্ষণ একসঙ্গে থাকলাম? আমার বিষয়ে দেবিকা কিছু জানে না, আমি বরং দেবিকার জীবনের এবং বর্তমান পরিস্থিতির অনেকটা জেনে ফেলেছি। আর তাই মেয়েটার প্রতি সহমর্মী হয়ে উঠেছি। কি সাংঘাতিক পারিবারিক টানাপোড়েনে ভুগছে মেয়েটা। নিজের কোয়ার্টারে ফিরতে রাত্রি প্রায় 11:30 বেজে যায় তথাগতর। পুলিশের চাকরি, বাড়ি ফেরার কোনো সঠিক সময় থাকে না, তাই কোয়ার্টারের একটা ডুপ্লিকেট চাবি সবসময় তার নিজের কাছেই থাকে। জিপ থেকে নেমে সামনে এগোতেই বাইরের লাইটটা জ্বলে ওঠে। পর মুহূর্তেই দরজা খুলে সামনে দাঁড়ান রমা দেবী। উফ মা, আবার তুমি রাত জেগে আছো? তোমাকে না বলেছিলাম খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো? আমার কথা তুমি কেন শোনো না বলো তো? মাকে অভিযোগ করে তথাগত। ছেলে বাইরে থাকলে মায়ের চোখে কি ঘুম আসে বাবা? ঘুমোবার তো অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো কই? ছেলেকে পাল্টা অনুযোগ করেন রমা দেবী। জুতোর ফিতা খুলে সোফায় বসে তথাগত। রমা দেবী ছেলেকে এক গ্লাস জল এনে দিয়ে তার পাশে সোফায় বসে পড়েন। আচ্ছা মা, আমাকে মাঝে মাঝেই থানায় সারা রাত ডিউটি দিতে হয়, বা কখনো কখনো আমি ডিউটি করে ভোর রাতে ফিরি। তা তুমি কি সারা রাত না ঘুমিয়ে আমার জন্য জেগে বসে থাকো? এতে তোমার শরীর খারাপ করবে মা। তোমার সুগার আছে, প্রেশার আছে, তারপর তোমার পায়ে ব্যথা। কেন তুমি আমার কথা শোনো না বলো তো? সারা রাত না ঘুমোলে তোমার প্রেশার বেড়ে যাবে। এবার আমার কথা না শুনলে আমি তোমাকে হাতকড়া পরিয়ে আমার সামনে থানার লকআপে বন্দি করে রাখবো। এখানে থানার কোয়ার্টারে আমি খুব সুখে আছি বুঝি? এখানেও তো আমি জেলবন্দি কয়েদি। আমার একটা কথা বলার লোক নেই, একটা খেলার সাথী নেই। আমি এখানে সারা দিন সারা রাত বন্দি। আমার কথা কেউ শোনে? আমার বয়সী বুড়ি মেয়েরা সবাই ছেলে বউ নাতিপুতি নিয়ে সুখে সংসার করছে। আমার আর সুখ হলো কই? কম বয়সে স্বামীকে হারালাম, তারপর কত কষ্ট করে একমাত্র ছেলেকে মানুষ করেছি। ছেলে চাকরি করছে, টাকাও উপার্জন করছে, কিন্তু তার সংসার হলো কই? আমার কথা বলার, ঝগড়া করার একটা বৌমা নেই, খেলার সাথে একটা নাতিপুতি নেই। আমার কথা কে ভাবে? একজন তো সবসময় চোর ডাকাত গুন্ডা বদমাশদের পিছনে ছুটছে, আর আমি বুড়ি এই কোয়ার্টারের এক কোণে একা নির্বান্ধব পড়ে আছি। মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন রমা দেবী। আহ মা, এই রাত দুপুরে কি আরম্ভ করলে বলো তো? বলি, তোমার বয়সটা বাড়ছে না কমছে? এই বাচ্চাদের মতো হেঁচকি তুলে তুলে কাঁদছো যে? আর সব কথার সঙ্গেই আমার বিয়ে, বউ, বাচ্চা এগুলো জুড়ে দেওয়া কি খুব জরুরি? বিরক্ত হয় তথাগত। আমি আর এখানে থাকবো না, আমাকে তুই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে বাবু। বৃদ্ধাশ্রমে 5টা সমবয়সী বন্ধু বান্ধব পাবো, আমার সময় ভালোই কাটবে। এদিকে তুই মনের সুখে চোর ডাকাত ধরে বেড়াবি। তোর মাথার উপর বিয়ে কর বিয়ে কর বলে টিকটিক করার মতো কেউ থাকবে না। বৃদ্ধাশ্রমে তোমাকে কে পাঠাচ্ছে সোনামা?
তোমাকে আমি এভাবে জড়িয়ে থাকবো, কোথাও যেতে দেব না। মাকে দু হাতে জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা রাখে তথাগত। মনটা প্রসন্ন হয়ে ওঠে রমা দেবীর। তবুও ছেলেকে কপাট রাগ দেখান। ছাড় আমাকে, অসভ্য ছেলে, এবার আর তোর কোনো কথা আমি শুনবো না। সামনের বুধবার তুই ছুটি নিবি। আমি তোর পিসিমাকে কথা দিয়েছি, তোর পিসেমশাইয়ের এক বন্ধুর মেয়েকে আমরা দেখতে যাব। তুই একদম না করবি না। মায়ের কোল থেকে ঝট করে মাথা তুলে তথাগত। একদম কথা দিয়ে দিয়েছ মা? আমাকে আগে জানালে না? আমার ঠিক বিয়ে করার ইচ্ছে নেই এখন। সোফা থেকে স্প্রিংয়ের মতো লাফিয়ে ওঠেন রমা দেবী। আর কবে বিয়ে করবি শুনি? বয়স তো 33 বছর পার হতে চলল, এখনো বিয়ে করার ইচ্ছে হয়নি। শোনো বাবু, এবার যদি তুমি আমার কথার অবাধ্য হও, তাহলে আমি থাকবো না তোমার এই সরকারি কোয়ার্টারে। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। গট গট করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন রমা দেবী। সোফায় বসে তথাগত ভাবে, এটা কি হলো? সবাই যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবে, দেবিকাও যাবে, মাও যাবে, কিন্তু সেটা কোন দিক? মা আর দেবিকা কি হাত ধরাধরি করে যাবে? অবশ্য একসঙ্গে গেলেই মঙ্গল, তাহলে কেউ পথ হারাবে না। কথাটা ভেবেই হো হো করে হেসে ফেলে তথাগত। এখন একটু শুয়ে নি, সকালে উঠেই মাতৃদেবীর রাগ ভাঙাতে হবে। মা ছাড়া আমার আপনজন আর কেউ নেই, কিন্তু মায়ের কথা মেনে নিতে মন চাইছে না। অজানা অচেনা কাউকে বিয়ে করতেই কিছুতেই সম্ভব নয়। মা যে কেন বোঝে না। পরের দিন সকাল থেকেই ভীষণ ব্যস্ততায় কাটে তথাগত। রোহিণী বাজারে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে 3 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। সারাদিন দুর্ঘটনাস্থলেই কেটে গেছে তার। বুধবার মায়ের সঙ্গে পিসেমশাইয়ের বন্ধুর মেয়েকে দেখতে যাবে বলে মাকে ম্যানেজ করেও নিয়েছে। সরাসরি পাত্রীর সঙ্গে কথা বলে বিয়ের ব্যাপারে না বলেই দেবে ভেবেও নিয়েছে। সন্ধেতে সবে একটু চেয়ারে বসেছে, বিকাশবাবু এসে বলেন, স্যার, দেবিকা ম্যাডামের 12,000 টাকার ফোনটার লাস্ট আওয়ার লোকেশন রোহিণী থেকে দূরে জেলেপাড়া দেখাচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম ফোনটা ট্র্যাক করে ওখানে পৌঁছে গেছে। বিকাশবাবুর কথা শুনে দেবিকার কথা মনে পড়ে তথাগতর। ছি ছি, সকাল থেকে কাজের চাপে দেবিকার খোঁজখবর নেওয়া হয়নি। কেমন আছে দেবিকা? গতকালের পারিবারিক ঝগড়ার পর সুস্থ আছে তো? নাকি গতকালের কথা মতো মায়ের উপর রাগ অভিমান করে বাড়ি ছেড়ে কোথাও চলে গেল? এইসব 7-5 চিন্তা করে দ্রুত অপরেশবাবুর নম্বরে ফোন করে তথাগত। হ্যালো হ্যালো মেসোমশাই, আমি তথাগত বলছি। আপনি কেমন আছেন? একটু দেবিকা ম্যাডামের সঙ্গে কথা বলা যাবে ওই ফোনটার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, দেবীকে ডেকে দিচ্ছি, আপনি একটু ধরুন প্লিজ। ফোনটা কানে চেপে রাখে তথাগত। ওপাশ থেকে পরিষ্কার শুনতে পায় অতসী দেবী বলছেন, তোমার কি দরকার ছিল দেবীকে ডাকবার? নিজেই তো পুলিশের সঙ্গে কথা বলে নিতে পারতে। আর জিজ্ঞাসা করো ফোনটা খুঁজে পেয়েছে কি পায়নি। একটু পরে দেবীর ক্লান্ত বিধ্বস্ত গলা শুনতে পায় তথাগত। হ্যালো, বলুন তথাগত বাবু, আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ আছে তো দেবিকা? উদ্বিগ্ন গলায় জানতে চায় তথাগত। মায়ের দিকে তাকায় দেবী। অপরেশবাবু ও অতসী দুজনেই দেবীর দিকে তাকিয়ে আছে। ছোট্ট উত্তর দেয় দেবী। সরি, ব্যস্ততার জন্য সারাদিন আপনাকে ফোন করতে পারিনি। গতকাল আপনাকে অসুস্থ অবস্থায় ছেড়ে এলাম। সকালেই আপনার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া উচিত ছিল। তা আজ স্কুলে এসেছিলেন কি? কখন বাড়ি পৌঁছালেন? খাওয়া দাওয়া ঠিক মতো করেছেন? ওষুধপত্র খেয়েছেন? নাকি আজও রাস্তায় পড়ে গিয়ে অজ্ঞান হয়েছিলেন? তথাগতর পরিহাস দেবীকে স্পর্শ করে না। ম্রিয়মান গলায় সে জিজ্ঞাসা করে, আমার ফোনটা উদ্ধার করতে পারলেন তথাগত বাবু? দেবীর প্রশ্ন শুনে থমকে যায় তথাগত। দেবিকার শারীরিক অসুস্থতা নিয়ে তার উদ্বেগ দেবিকাকে বিন্দু মাত্র স্পর্শ করল না দেখে ব্যথিত হয়। কিন্তু দেবিকাকে সে একটুও দোষ দেয় না, কারণ দেবিকার বাড়ির পরিস্থিতিটা সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে ওঠে। সে বুঝতে পারে এখন বাবা মায়ের সামনে কথা বলছে দেবিকা, এবং যথারীতি দেবিকার মা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে। না,
এখনো পাইনি, তবে পেয়ে গেলেই আপনাকে জানিয়ে দেব। ভালো থাকবেন, গুড নাইট। আচমকা ফোনটা কাটে তথাগত। কি রে, তোর ফোনটা পুলিশে খুঁজে পেয়েছে? মায়ের প্রশ্নের উত্তর দিতে না চাইলেও উত্তর দিতে বাধ্য হয় দেবী, কারণ উত্তর না দিলে মায়ের বাক্যবাণ আবার আরম্ভ হবে। না, পাইনি। তাহলে অফিসার ফোন করেছিল কেন? কি বলল তোকে ফোন করে? উত্তর খোঁজে দেবী, বুঝতে পারে তথাগত শুধুমাত্র তার শারীরিক অবস্থা জানার জন্যই ফোন করেছিল। এটা একটা অতি সাধারণ মানবিকতা, কিন্তু বাবা মায়ের জিজ্ঞাসু দৃষ্টির দিকে তাকিয়ে সে তথাগত বাবুর সঙ্গে সাবলীলভাবে সাধারণ দু চারটে কথা বলতেও পারল না। শুধু ফোনের ব্যাপারে জিজ্ঞাসা করতে হলো, কি রে, কি বলল তথাগত বাবু? এবার প্রশ্নটা করেন অপরেশ বাবু। মিথ্যার আশ্রয় নেয় দেবী। আমার আধার কার্ডের একটা জেরক্স চাইছিলেন, জমা দিতে বললেন কি যেন দরকারে লাগবে। আগোছালোভাবেই উত্তর দেয় দেবী। বাবাকে মিথ্যা কথা বলতে খুব খারাপ লাগছিল, কিন্তু কি করবে, অশান্তি এড়ানোর জন্য হঠাৎ বলে দিল। আজ সকাল থেকেই ঘরে প্রবল অশান্তি আরম্ভ হয়েছে। তারপর শরীরটা একদম ভালো নেই তার। ভোর রাত্রে ভীষণ জ্বর এসেছিল। জ্বরের ঘরে উঠে একটা প্যারাসিটামল খেয়েছে, এজন্য সকালে উঠতেও পারেনি। মাথাটা ভীষণ ধরেছিল, গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা, কানের পাশে ক্ষতস্থানটাও যন্ত্রণা করছিল। স্কুলে হেড স্যারকে ফোন করে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে আজকের দিনটা সে ছুটি নিয়েছিল। সকাল থেকে মা তার সঙ্গে একটাও কথা বলেনি, শুধু মুখের কাছে এক কাপ গরম চা ও এক বাটি শুকনো মুড়ি নামিয়ে দিয়েছিল, সেগুলো খাচ্ছিল দেবী। অপরেশ বাবু এসে মেয়ের মাথায় হাত রাখেন। এখন কেমন আছিস মা? শরীর ভালো আছে? না বাবা, ভোর রাতে জ্বর এসেছিল, এখন মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, তাই আজ ছুটি নিয়েছি। সে কি দেবী, আমাদের কেন ডাকিসনি মা? তবে আজ ছুটি নিয়ে ঠিক করেছিস, নিজের শরীরের প্রতি যত্ন নে। কাল তথাগত বাবুর কাছ থেকে তোর অজ্ঞান হয়ে যাওয়ার কথা শুনে আমার সারা রাত ঘুম হয়নি। তোর জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, কত রোগা দুর্বল হয়ে গেছিস দেখ। হ্যাঁ, সে তো হবেই। তোমার মেয়েকে আমি খেতে দিই না, মানসিক টেনশনে রাখি, এই কথাগুলো তো বাইরের একটা লোক বলেই গেল। আমরা খারাপ বাবা মা, মেয়েকে যত্নে রাখি না, মেয়ের শরীর খারাপের খোঁজখবর রাখি না, এগুলো ঘুরিয়ে বুঝিয়ে দিয়ে গেল ওই অফিসার। কি অপমান বলো তো? অত সেই অপরেশবাবুকে বলে। তোর শরীর খারাপের কথাটা আমাদের কেন বললি না মা? তথাগত বাবু না বললে তো জানতেই পারতাম না। তোমাকে চিন্তায় ফেলতে চাইনি বাবা, সেজন্যই চেপে গিয়েছিলাম। ওদের কথাবার্তার মাঝে বাইকের চাবি ঘুরিয়ে ঘুরিয়ে দীপন ঘরে ঢোকে। সকাল 10টার সময় দিদিকে ঘরে বসে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। কি ব্যাপার রে দিদি, আজ তো স্কুল নেই, কিসের ছুটি রে? হঠাৎ কোনো মন্ত্রী টপকে গেছে নাকি? দীপনকে দেখে চোয়ালটা শক্ত হয় দেবিকার। কি উল্টোপাল্টা বকছিস দীপ? কাল রাতের হ্যাংওভার কি এখনো কাটেনি? কে মারা যাবে? মদের ঘোরে আছিস নাকি? দিদির কথা স্থির হয়ে গেছে দীপন। দিদি কিভাবে জানলো তার কাল রাতের পার্টির কথা? মাকে ম্যানেজ করা আছে বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি, চাকরির পড়া ইত্যাদি হাবিজাবি কথা বলে। দিদি কখনো তার ব্যাপারে মাথা ঘামায় না। আজ হঠাৎ কি করে দিদি জানলো? তবুও জোর গলায় দীপ বলে, কি বলছিস কি দিদি? কিসের হ্যাংওভার, কিসের ঘোর? কি বলতে চাস স্পষ্ট করে বলতো। ছেলের গলার জোরে শারীরিক ও মানসিক বল বেড়ে যায় অতসীর। তোর দিদি কাল রাত্রে বলেছে তুই মাতাল, তুই লম্পট, তুই চরিত্রহীন, বন্ধুদের সঙ্গে মদ খেয়ে নাচাগানা ফুর্তি করছিলি সারা রাত। তোর ফোনে রোহিণী থানার পুলিশ অফিসার তথাগত বাবু ফোন করেছিল, তাকে নাকি তুই মদের ঘোরে গালিগালাজ করেছিস, সেজন্য তোর দিদির নাকি লজ্জায় অপমানে মাথা কাটা গেছে। গতকাল রাত্রে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিল দেবী, আমাকে যা নয় তাই বলে অপমান করেছে। তোকে ঠিকমতো শাসন করতে পারিনি বলে আমাকে চরম কথা শুনিয়েছে, এমনকি আমাকে নিচু মানসিকতার খারাপ চরিত্রের মহিলাও বলেছে। দীপকে কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে অতসী।
মাকে কাঁদতে দেখে দীপের পুরো মাথাটাই বিগড়ে যায়। ছোট থেকে মা তার ধ্যান জ্ঞান, মায়ের আঁচলের তলায় সে এতদিন পর্যন্ত পরম নিশ্চিন্তেই আছে। তাছাড়া মাকে অত্যন্ত ভালোবাসেও দীপ, একেবারে মাতৃভক্ত পুত্র। মায়ের কথায় সে ভয়ানক রেগে যায়। দিদি, তোর এত সাহস হলো কিভাবে মাকে অপমান করার, মাকে নোংরা কথা বলার? চাকরি করে সংসারে দুটো টাকা দিচ্ছিস বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি? বাবা মা তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, আজ চাকরি পেয়েছিস বলেই তো বাবা মায়ের দায়িত্ব নিয়েছিস। আগামীকাল আমি চাকরি পেলে আমি সংসারে টাকা দেব। কি ভাবিস কি মাকে? দেখ না, মা কত দুঃখ পেয়েছে তোর ব্যবহারের জন্য। ক্ষমা চা, এক্ষুনি মায়ের পায়ে ধরে ক্ষমা চা। দেবীকে টেনে এনে মায়ের কাছে দাঁড় করিয়ে দেয় দীপ। ভাই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মায়ের ভাইকে সব কথা লাগানো দেখেই সে বুঝে নিয়েছিল আবার একটা বড়সড় ঝগড়া হবে বাড়িতে। কিন্তু দীপ যে তার সঙ্গে এরকম ব্যবহার করবে সেটা সে ভাবতে পারেনি। দীপ, তুই এখনো ওই বিষয়ে কথা বলিস না। গত রাতে তুই বাড়িতে থাকিসনি, পুরো ঘটনাটা জানিস না, তাই কোনো কথা বলবি না। তুই এখন ঘরে যা। তাছাড়া তোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না। নিজেকে কোথায় নামিয়েছিস দীপ? এখন তুই মাতালদের সঙ্গে মেলামেশা করে ওদের সঙ্গে মাতলামি আরম্ভ করেছিস। ছি ছি, তোর পড়াশোনাটা সব নষ্ট হয়ে যাবে, আর চাকরি বাকরি পাবি তুই? অসৎ সঙ্গে পড়ে জীবনটা শেষ করিস না ভাই। এই এত বেশি জ্ঞান দিস না তো। আমি কোনো ছোট বাচ্চা নই, আমার 25 বছর বয়স হয়েছে। কি ভাবিস কি? হ্যাঁ, এখন আমি তোর উপদেশ মতো কাজ করব? যা, বেশি বকিস না, নিজের চরকায় তেল দে। ভাইয়ের তাচ্ছিল্য ভীষণ রেগে যায় দেবী, চিৎকার করে, বেশ করব জ্ঞান দেব, বেশ করব উপদেশ দেব। এরপর আমার কথা শুনে তোমায় চলতে হবে। আমার পয়সায় খাচ্ছ দাচ্ছ, বাবুয়ানি করছো, বাইকে চেপে উড়ে বেড়াচ্ছ, মদ খেয়ে ফুর্তি করছো, আর আমায় কিছু বলা চলবে না? বেশ ভালো তো, দাও গাড়ির চাবিটা দাও। দীপের হাতের আঙুল থেকে জোর করে গাড়ির চাবিটা ছাড়িয়ে নেয় দেবী। তারপর অত্যন্ত বিরক্তভাবে বলে, আগামীকাল থেকে নিজের যোগ্যতায় ফুটানি করো। তোমার মতো মাতালের পিছনে আমি 1 টাকাও বাজে খরচ করব না দীপ। কথাটা কানটা খুলে কথাটা শুনে রাখো। দেবীর কথা শুনে ও তার ব্যবহারে পুরো স্তব্ধ হয়ে গেছেন অপরেশবাবু। অতসীও দীপ নির্বাক নিষ্পন্দ, অতসী হতভাগ। দেবী এই কথাগুলো বলছে, প্রতিবাদ করছে। দীপের হাত থেকে বাইকের চিঠিটা ছিনিয়ে নিল। আর সহ্য করতে না পারে অতসী যতটা সম্ভব জোর গলায় চিৎকার করে, কি আবল তাবল বকছিস দেবী? চাকরি করে আমার হাতে সংসার খরচের টাকা দিস বলে তোর মনে এত আত্ম অহংকার জমেছে, তাই ভাইকে টাকার খোটা দিচ্ছিস? ভাইয়ের হাত থেকে গাড়ির চাবিটা কাড়িয়ে নিলি। আজ দীপ চাকরি পেলে আর তুই আইবুড়ো ঘরে বসে থাকলে দীপকে তোর বিয়ে দিতে হবে, তোর পিছনে খরচ খরচা করতে হতো। তোর বাপের তো বিন্দুমাত্র মুরুন নেই নিজের সংসার চালাবার। তোর মুখাপেক্ষী হয়ে বসে আছি বলে এত অপমান করছিস। শেষের দিকে কেঁদে ফেলে অতসী। একটা দীর্ঘশ্বাস ছাড়েন অপরেশবাবু। সব দোষ আমার, নিজের সংসার চালাবার সামর্থ্য নেই আমার। ছেলেটা একদম অমানুষ হলো, আমার মরে যাওয়া ভালো। এভাবে বলো না বাবা, আমার খুব খারাপ লাগছে। এতদিন আমি এসব কথা বলিনি, মুখ বুঝে সব সহ্য করেছি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। গতকাল মদের ঘরে দীপ তথাগতবাবুকে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলেছে। আমার ছোট্ট ভাইটা রসতলে তলিয়ে যাচ্ছে বাবা, অসৎ সঙ্গে পড়েছে, বুঝতে পারছো না? আমার যে কষ্ট হচ্ছে বাবা। আমি তোমার ভাইয়ের ভালো চাই। থাক, আর ভাইয়ের ভালো ভেবে কাজ নেই, অনেক ভেবেছিস। আর না, তা দিদি, তোর এই তথাগত বাবুটা কে রে? তোর লাভার নাকি? বাড়ি আসার থেকে শুধু তোদের মুখে তথাগত বাবুই শুনছি। কে রে দিদি? কোনো ছেলেকে ফাঁসিয়েছিস নাকি? অসভ্য বেয়াদব বাদর ছেলে, এই তোর মুখের ভাষা। তুই আর কোনোদিনও ভালো হবি না। প্রচণ্ড রাগে দীপের গলায় ঠাস করে চড় মারে দেবী।
মায়ের হাতে চড় খাওয়াটা রাগটা ভাইয়ের গালে ঝেড়ে দেয়। দিদি, তুই আমায় মারলি, এবার দেখ আমি তোর কি করি। দেবীর চুলের মুঠি টেনে ধরে দীপ। এত বড় ছেলে মেয়েকে মারপিট করতে দেখে মাঝে আসে অতসী ও অপরেশবাবু। দীপকে টানতে টানতে অতসী ঘরে নিয়ে যায়। ওদিকে দেবী দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সকালে অশান্তির পর বাড়িতে আজ আর ভাতের হাঁড়ি বসায়নি অতসী। যার যখন খিদে পেয়েছে সে তখন নিজের মতো মুড়ি খেয়ে নিয়েছে। দেবীও মুড়ি খাওয়ার পর ওষুধ খেয়ে নিজের ঘরেই শুয়েছিল। সন্ধ্যাতে তথাগতর ফোন আসাতে ড্রয়িং রুমে গিয়ে দু একটা কথা বলে আবার এসে শুয়ে পড়েছে। সকালের পর থেকে দীপের সঙ্গে তার আর মুখোমুখি দেখা হয়নি। রাত্রে বাবা দুটো রুটি তরকারি ঘরে দিয়ে গিয়েছিল। সেটাকে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটা নিয়ে বসেছে। অনেক চেষ্টা করছে মনঃসংযোগ করার, কিন্তু মনটা যেন চারিদিকে ভেসে বেড়াচ্ছে। এই বাড়িতে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না তার। মনে হয় সব ছেড়ে নির্জনে কোথাও চলে যেতে। কিন্তু অসুস্থ বাবার মুখটা মনে পড়লে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। পাশের ঘরে শুয়ে ঘুম আসে না দীপনের চোখেও। দিদির হঠাৎ কি হলো? কখনো দিদি এভাবে জোরে জোরে কথা বলে না, এত চিৎকার চেঁচামেচি করে না। দিদির হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? তাছাড়া আমার বাইকের চাবিটা ছিনিয়ে নিল দিদি। দিদির এত সাহস, এত স্পর্ধা হয় কিভাবে যে দিদি এখন মাকেও মানে না, মায়ের মুখে মুখে তর্ক করে। গতকাল রাতের ঘটনাটা মনে করার চেষ্টা করে দীপন। ফোনটা বারবার বাজছিল। সে বার কতক রিসিভও করেছিল, কিন্তু নেশার ঘোরে কাকে কি বলেছে সত্যি কিছু মনে নেই। আজ দিদির কাছে জানতে পারলো সে রোহিণী থানার পুলিশ অফিসারকে গালিগালাজ করেছে। ইস, কি যে কাঁচা কাজ করলো, একেবারে পুলিশ অফিসারকে গালাগালি। সত্যি কাজটা ভীষণ অন্যায় হয়ে গেছে, মনে মনে স্বীকার করে দীপন। ঘুম আসে না অতসীর চোখেও, নিজের সাজানো সংসারকে চোখের সামনে ভেঙে যেতে দেখে। ভীষণ রাগ হয়, আফসোস হয় নিজের উপরে। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে মারপিট করতে দেখে পায়ের তলা থেকে মাটি সরে গেছে তার। ছোট থেকে শান্ত চুপচাপ দেবী আজ চিৎকার করে তার সাথে ঝগড়া করছে, তাকে যা নয় তাই বলে অপমান করছে। এটা তার কিছুতেই সহ্য হয় না। অন্যদিকে দীপকে দেখে ভয় হয়। আজকের ঘটনায় সে পরিষ্কার বুঝতে পারে দীপ তার অন্ধ স্নেহের সুযোগে তাকে ক্রমাগত মিথ্যে কথা বলে টাকা নেয়। অসৎ সঙ্গদোষে পড়ে মদ খাওয়া ধরেছে। আজ তার প্রথম মনে হয় দেবী একেবারে ভুল বলছে না, দেবীর কথার সত্যতা আছে। তার অতিরিক্ত আদরে প্রশ্রয়ে রসাতলে তলিয়ে যাচ্ছে দীপ। এবার তাকে ফেরানো দরকার, কিন্তু সে কি করবে? 25 বছরের ছেলে কি মায়ের বাধ্য, নাকি মায়ের সব কথা শোনে? নিজেকে ভীষণ পরাজিত মনে হয় অতসীর। নিজের পেটের সন্তানদের বড্ড দূরের, বড্ড পর মনে হয়। এই প্রতিবাদী দেবী আর এই বিপথে যাওয়া দীপনকে সে চেনে না। কিছুক্ষণ পর সে বিছানা থেকে উঠে বসে, দু হাত দিয়ে মাথাটা চেপে ধরে। সঙ্গে সঙ্গে উঠে বসেন অপরেশবাবুও। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? স্বামীকে প্রশ্ন করে অতসী। আমি ভাবছিলাম কি দেবীর মা, এবার দেবীর বিয়ে দিয়ে দিই। ওর তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এবার ছেলে দেখা আরম্ভ করি। মেয়েটার নিজের একটা সংসার হোক। কতদিন আর এ সংসারের বোঝা টানবে মেয়েটা? ওর বিয়ে দিয়ে দিলে আমরা নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। কি বলো অতসী? স্বামীর দিকে অবাক হয়ে তাকায় অতসী। আচ্ছা লোক তুমি, এখনো তোমার দেবীর চিন্তা? এদিকে ছেলেটা যে মাতাল হয়ে যাচ্ছে, মদ খেতে ধরেছে, সে বিষয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? এই মাঝরাতে তুমি দেবীর বিয়ের কথা ভাবছো? এবার একটু কড়া গলায় অপরেশবাবু বলেন। দীপ কোনো বাচ্চা নয় অতসী, যে সে যেটা করছে সেটা জেনে বুঝেই করছে। সত্যি দীপকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেবী ঠিকই বলেছে, নিজের খরচ নিজে চালাতে হলে দীপের বাবুয়ানি ফুটুনি সব বেরিয়ে যাবে। আজ থেকে দীপকে 1 টাকাও হাত খরচ তুমি দেবে না অতসী। এবারও নিজের খরচ নিজেই চালাক। আর সংসার নিয়ে তুমি চিন্তা করো না, আমাদের যেভাবে হোক শাক ভাত নুন ভাত খেয়ে চলে যাবে। দেবীর উপর পুরো নির্ভরশীল হওয়া, মেয়েটাকে এত চাপে রাখা আমাদের উচিত নয়। এবার আমি ওর বিয়ে দেব,
সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। মনটা ভীষণ তেতো হয়ে যায় অতসীর। তবুও এই প্রথম অপরেশবাবুর কথার উপরে কথা বলতে পারেন না। সত্যি তো আর কতদিন বিয়ে না দিয়ে দেবীকে ঘরে বসিয়ে রাখবো। পরদিন সকালে যথারীতি স্কুলের জন্য তৈরি হয়ে যায় দেবী। নির্দিষ্ট সময় একটু আগেই তৈরি হয়। সকালে দেরি করে ঘুম থেকে উঠে সেই গ্যাস ওভেনে ভাতের জল চাপিয়েছিল অতসী। দেবীকে বের হতে দেখে মাথায় রক্ত চড়ে যায়। কি ব্যাপার রে তোর, আজ সকাল 7:30 স্কুলে বেরিয়ে যাচ্ছিস? বলি আমি কি যন্ত্র নাকি? এত সকালে আমি তোর মুখের সামনে ভাতের থালা ধরতে পারবো না বাবু। চুপচাপ লিফটের দিকে এগিয়ে জলের বোতলটা ভরে নেয় দেবী। জুতো পরতে পরতে বারান্দায় খবরের কাগজ পাঠরত অপরেশবাবুকে বলে, বাবা আমি আসছি। অবাক চোখে তাকালেন অপরেশবাবু। এ কি বৌমা, আজ এত সকালে স্কুল চললি যে? খেয়েছিস কিছু? না বাবা, সকালে আর আমার জন্য মাকে কষ্ট করে ভাত রান্না করতে হবে না। আমি স্কুলে ঢোকার আগে রোহিণী আমার বাজারে মাসির দোকানে রুটি তরকারি খেয়ে নেব। তুমি আমার জন্য চিন্তা করো না। মেয়ের কথায় ফোঁস করে ওঠে অতসী। বাজারে রুটি তরকারি কিনে খাবি মানেটা কি? তাই এই ব্যবস্থা কি আজকের জন্য, নাকি প্রতিদিন এই ব্যবস্থায় চলবে? মাকে সম্পূর্ণ উপেক্ষা করে দরজার বাইরে পাড়ায় দেবী। পিছন থেকে অপরেশবাবু বলে ওঠেন, দেবী মা আমার ফোনটা নিয়ে যা মা, রাস্তায় যদি প্রয়োজন হয়। ব্যাগ থেকে নিজের পুরনো ফোনটা বের করে দেখায় দেবী। আমার পুরনো ফোনটা তো মায়ের কাছেই ছিল বাবা, মা ঘরে এই ফোনটা ব্যবহার করে। এটা আপাতত আমি নিয়ে যাচ্ছি, তুমি প্রয়োজনে আমাকে ফোন করবে। খাবার খেয়ে ওষুধ খেয়ে আমাকে ফোন করতে দেবী, না হলে কিন্তু আমিও খাবো না বলে দিলাম। আচ্ছা বাবা এখন আসি। আলতো হেসে দেবী চলে যায়। এই প্রথম দেবী চলে যাওয়ার পর দু চোখ ছাপিয়ে জল নামে অতসীর। এত উপেক্ষা দেবী তাকে করতে পারল? দেখলে দেখলে তোমার মেয়ের কাণ্ডকারণা দেখলে? আমার সাথে একটু কথাও বলল না। ঘুম থেকে উঠে রান্না করতে একটু দেরি হয়েছে তো না খেয়ে তেজ দেখিয়ে চলে গেল। সকাল থেকে কিছুই তো খাইনি। সকালে এভাবে খালি মুখে যেতে নেই, এতে সংসারের অকল্যাণ হয়। এমনিতেও মেয়েটার শরীর খারাপ, এই অবস্থায় বাইরে খাবার কিনে খাবে? বাইরের খাবার ওর পেটে সহ্য হবে? তুমিও দেবীকে কিছু বললে না, ওকে যেভাবে তুমি যেতে দিলে কেন? আমাকে তো বিন্দুমাত্র গ্রাহ্য করলো না দেবী। পেপারটা ভাঁজ করে কোলের উপর রেখে স্ত্রীর দিকে তাকায় অপরেশবাবু। তা তুমি কাঁদছো কেন অতসী? দেবী না খেয়ে গেছে এজন্য, নাকি তোমাকে অগ্রাহ্য করে তোমার সাথে একটা কথাও না বলে? শোনো, এজন্য কাঁদছো? শোনো, এ নাকি কান্না না, কাদের তোমার সুপুত্রকে ডেকে তোলো, ওর জলখাবারের ব্যবস্থা করো। ভালোই হলো সকালে রান্না করা নিয়ে তোমার বাকরুদ্ধ অশান্তি বন্ধ হলো। এবার ঝাঁঝিয়ে ওঠে অতসী। আমাকে আর কত আপনজন করবে তুমি? তবে ভুলে যেও না দেবী আমার সামনে আসে, ওকে আমিও প্লেটে ধরেছি। ওর জন্য আমার সব সময় চিন্তা হয়। বকাবকি করি ওর ভালোর জন্যই। ওকে তো একদিন শ্বশুর বাড়িতে যেতেই হবেই, তাই বাড়ির কাজগুলো অতসীর কথায় মাঝে বলে ওঠেন অপরেশবাবু। ভালো হলো মনে করালে অতসী। তোমার সেজ বৌদির ফোন নাম্বারটা দাও তো। মাস 6 আগে দেবীর জন্য একটা সম্বন্ধের খোঁজ খবর দিয়েছিল। ছেলেটি নাকি বিডিও অফিসে উচ্চ পদে চাকরি করে। মালাকে আমি ফোন করে এই সম্বন্ধটার ব্যাপারে খোঁজ খবর নেব। তাছাড়া মালাকে বলেও রাখি, ওর কাছে সবসময় বিবাহযোগ্য ছেলে মেয়েদের খোঁজ খবর থাকে। আমাদের দেবীর জন্য একটি ভালো সুপাত্র খুঁজে দিতে বলি। এখনই এত তাড়াতাড়ি দেবীর সম্বন্ধ খুঁজতে হবে কেন? ধীরে সুস্থে সময় নিয়ে সুপাত্র খোঁজো। বেজার গলায় অতসী বলে, না না অতসী, আমাদের সংসারের অবস্থা ভালো নয়। তোমার সঙ্গে দীপের সঙ্গে দেবীর সম্পর্কটা দিন দিন তলানিতে চলে যাচ্ছে। দেবী 2 প্রাপ্তবয়স্ক ভাই বোন কুকুর বেড়ালের মতো মারপিট করছে।
ওদের আর একসঙ্গে রাখা ঠিক নয়। এবার যে যার নিজেরটা বুঝে নিক। দীপ তার নিজের জীবনে চিন্তা ভাবনা করুক, আর দেবীর জমি আমি বিয়ে দিয়ে দেবো। চলে যাক দেবী নিজের সংসার সাজাতে। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার নিজের শরীর খারাপ, ঠিক নেই, কবে না কবে হার্টফেল করে মারা যাব। দীপ দেবী দুজনকেই আমার সন্তান। আমি দুজনেই ভালো চাই, দুজনকেই নিজের গতিতে প্রতিষ্ঠিত এবং সুখী দেখতে চাই। হাতে আমার বেশি সময় নেই অতসী। আগামী 6 মাসের মধ্যে ঢেউ বলছি দেবীর সম্বন্ধ দেখতে। একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে ঢুকে যায় অতসী। স্কুল থেকে বাইরে বেরিয়ে অন্যান্য সহকর্মীদের সঙ্গে শ্রীপুর বাসস্টপে এসে পৌঁছায় দেবী। বাসস্টপে জিপ নিয়ে তথাগতকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভীষণ অবাক হয়। তাকে দেখে এগিয়ে আসে তথাগত। আজ আপনার শরীর কেমন আছে দেবিকা? গতকাল আপনি স্কুলে আসেননি জেনে ভীষণ চিন্তা হচ্ছিল, তা এখন ঠিক আছেন তো? তথাগতর প্রশ্নে ভীষণ ঝামেলায় পড়ে দেবী। তার সহকর্মী, শিক্ষক, শিক্ষিকারা সবাই চোখ বড় বড় করে তাকেও তথাগতকে দেখছে এবং তথাগতর কথাগুলো গোগ্রাসে গিলছে। আজ পুরো পুলিশের পোশাকেই পরে আছে তথাগত। বাসস্টপের আশেপাশের দোকানিরাও সব পুলিশের দিকেই তাকিয়ে আছে। সহকর্মীদের কাছে লজ্জা এবং সংকোচে একরাশ ভয় এসে গ্রাস করে দেবীর মনকে। কথা তুতলে যায়। ফোন, আমার ফোনটা পেয়েছেন অফিসার? তারপর সহকর্মীদের দিকে তাকিয়ে বোকার মতো হেসে বলে, পরশুদিন আমার ফোনটা বাসে চুরি হয়ে গেছে। পকেট মারে আমার ব্যাগটা কেটে ফোন, পার্স সব চুরি করে নিয়েছে। আমি রোহিণী থানায় এফআইআর করেছিলাম। ইনি আমার কেসটা দেখছেন। তার সহকর্মী সুচেতাদি চোখ বড় বড় করে বলেন, এসব কথা একবারও বলিসনি তো দেবিকা। কি সাংঘাতিক ঘটনা রে! আমাদের শ্রীপুরের বাসে পকেট মারি, এ যে ভাবা যায় না। আবার বোকার মতো হাসে দেবী। দেবিকার সংকোচ, লজ্জা দেখে তথাগত বুঝতে পারে এই মেয়ে ভীষণ ইন্ট্রোভার্ট। নিজের কথা সহকর্মীদেরও বলেনি, আবার খুব ভীতুও। সহকর্মীদের সামনে তার সঙ্গে কথা বলতে, তার দিকে তাকাতে পর্যন্ত ইতস্তত করছে। অথচ সে বারবার সাধারণভাবে দেবিকার শারীরিক অবস্থার কথাই জানতে চাইছে। আর মেয়েটা তাকে সবসময় উপেক্ষা করছে। বাড়িতে বাবা মা, রাস্তায় সহকর্মীদের জন্য একটা কথাও বলছে না। তা ম্যাডাম, কথা বলবেন কখন? একান্তে নির্জনে? ভীষণ রাগ হয় তথাগতর। মনের মধ্যে একটা জেদ চেপে যায়। হঠাৎ গলাটা গম্ভীর করে বলে, শুনুন ম্যাডাম, আপনার হারানো ফোনটা সম্বন্ধে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি, কিন্তু আপনার ফোন নাম্বার না থাকায় আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আপনার পার্সোনাল ফোন নাম্বার দেন, আর আপনাকে আজ একবার থানায় যেতে হবে। কিছু গুরুত্বপূর্ণ পেপারে স্বাক্ষর করতে হবে। ভীষণ অবাক হয় দেবিকা। নিজের পুরনো ফোনটা বের করে তথাগতকে নম্বরটা দেয়। সঙ্গে সঙ্গে কল করে তথাগত। এটা আমার নম্বর, সেভ করে রাখুন। আপনার ফোনটা উদ্ধার করতে পারলেই আপনাকে জানিয়ে দেব। তথাগতর কেজো পুলিশি গলা শুনে এবং পারিপার্শ্বিক লোকজন দেখে ভয় গলাটা শুকিয়ে যায় দেবীর। মাথা নিচু করে ফোন নাম্বারটা সেভ করে। তথাগত দেখে পুরো স্ক্রিনটা ভাঙা, একটা রং উঠে যাওয়া পুরনো ফোন দেবীর হাতে। আর চোখে একবার দেবীর দিকে তাকায় সে। সেই ক্লান্ত চোখ ও শুকনো মুখ। প্রাণপণে মুখে হাসি এনে তথাগতর দিকে তাকিয়ে বলছে, থ্যাংক ইউ অফিসার। মৃদু হেসে নিজের জিপে উঠে গাড়ি ছোটায় তথাগত। খুব ইচ্ছে করছিল দেবিকাকে জিপে চাপিয়ে রোহিণী পর্যন্ত পৌঁছে দেওয়ার, তাহলে রাস্তায় দেবিকার সঙ্গে কথা বলাও হয়ে যেত। কিন্তু সেটা দেবিকার জন্য চাপের হয়ে যেত। ওর সহকর্মীরা দেবিকাকে ভুল ভাবত অথবা আড়ালেও সমালোচনা করত। তাই বাধ্য হয়ে থানায় ডেকে পাঠানো। রোহিণী বাজারে এসে এক কাপ চা খায় তথাগত। তারপর একটা সিগারেট ধরিয়ে ভাবে, আজ হঠাৎ সে শ্রীপুর ছুটে গেল কিসের জন্য? শুধু দেবিকার শরীর কেমন আছে জানবে বলে, নাকি দেবিকাকে একবার দেখবে বলে? কেন সে দেবিকার সঙ্গে একটু কথা বলতে আগ্রহী? এটা ঠিক, দেবিকা তাকে উপেক্ষা করছে। গতকাল সন্ধ্যায় তার সাথে ভালো করে কথাও বলেনি। এজন্য কি সে জেদি হয়ে গেছে?
দেবিকার উপেক্ষা সহ্য হচ্ছে না, আবার ওকে হঠাৎ থানায় ডেকে পাঠালো। থানায় এলে দেবিকাকে কি বলবে, কি অজুহাত দেবে? থানায় কি সে দেবিকার সঙ্গে কথা বলতে পারবে? নিজেই নিজেকে চিনতে পারে না তথাগত। এসব সে কেন করছে? রোহিণী বাসস্ট্যান্ডে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তথাগত। কিছুক্ষণ পর দেবিকাকে বাস থেকে নামতে দেখে তাকে ফোন করে। কি ব্যাপার, এত দেরি কেন? আপনাকে না থানায় আসতে বললাম? তথাগতর গম্ভীর গলা শুনে ভয় পেয়ে যায় দেবী। তুতলে বলে, আসছি তো, 10 মিনিট লাগবে। টোটো, এই টোটো। হাত বাড়িয়ে একটা টোটোকে ডাকে দেবী। এবার প্রাণ খুলে হাসে তথাগত। ম্যাডাম ভয় পেয়েছে। থানায় তথাগতর কেবিনে তার সামনে চেয়ারে বসে আছে দেবী। বলুন অফিসার, আমায় থানায় ডাকলেন কেন? আবার আপনি আমাকে অফিসার বলছেন? ধমকে ওঠে তথাগত। চোখ তুলে তথাগতর দিকে তাকায় দেবী। পুলিশের ইউনিফর্মে তথাগতকে ভীষণ স্মার্ট ও হ্যান্ডসাম লাগছে। চোখ নামিয়ে মৃদু গলায় সে বলে, আমাকে বাড়ি ফিরতে হবে তথাগত বাবু। কি জানতে চান প্লিজ বলুন, আর কোথায় কি সই করতে হবে তাড়াতাড়ি বলে দিন, না হলে আজও বাড়ি ফিরতে রাত্রি হয়ে যাবে। আপনার শরীর কেমন আছে দেবিকা? গতকাল থেকে বারবার আমি এই প্রশ্নটা করছি, আপনি উত্তর দিচ্ছেন না কেন বলুন তো? আপনাকে সেদিন অসুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছে দিলাম, এখন আপনার শারীরিক খোঁজখবর নেওয়া কি আমার অপরাধ? আমাকে দেখলেই শুধুই কি আপনার হারানো ফোনের কথাই মনে হয়? সেদিন তো অনেক কিছু বলেছিলেন, আমার উপকার কখনো ভুলবেন না, আপনি আমার প্রতি কৃতজ্ঞ। তো এগুলো কি কথা ছিল ম্যাডাম? আমার সঙ্গে দুটো সাধারণ কথা বলতেও আপনার এত অনীহা কেন দেবিকা? টেবিলের পেপারওয়েটটা ঘোরাতে ঘোরাতে দেবিকা জবাব দেয়, আমি ঠিক আছি তথাগত বাবু, আমার শরীর ঠিক আছে। আপনি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন। আপনার সঙ্গে আমার কাজের কথা ছাড়া ব্যক্তিগত কথা কী বা থাকতে পারে? আর প্লিজ আমার সহকর্মীদের সামনে এভাবে প্রশ্ন করবেন না। আসলে এখনকার মানুষের মন মানসিকতা ঠিক নয়, কখন কে কী বলে বসে। আপনাকে অনুরোধ, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করে নেবেন, আর আমার হারানো ফোনটা যত তাড়াতাড়ি পারেন উদ্ধার করে দেন প্লিজ। দেবিকার কথাটা খুব গায়ে লাগে তথাগত। ম্যাডাম, আমি ভীষণ ব্যস্ত থাকি, কোনো মেয়ের সম্বন্ধে চিন্তা করার বিন্দুমাত্র সময় আমার নেই। তবে ম্যাডাম, আপনি স্পেশাল, আপনি অত্যন্ত মহীয়সী মহিলা। আপনার মতো মহিলা আমি আমার জীবনে প্রথম দেখছি, তাই আপনার সম্বন্ধে চিন্তা করতে আমি বাধ্য হয়েছি। আমার 33 বছরের জীবনে কেউ কখনো আমার কোলে অজ্ঞান হয়নি। আপনি ছাড়া আমি অন্য কোনো মেয়েকে কোলে তুলে ছোটাছুটিও করিনি। আপনাকে কোলে করে জিপে তুলতে এবং কোলে করে জিপ থেকে নামাতে আমার অনেক ঘাম ঝরে গেছে। লো প্রেশার হলে কি হবে, আপনি বেশ ভারী দেবিকা। তাছাড়া আমি আর কোনো দিদিমণিকে দেখিনি সারাদিন না খেয়ে দে চরম লো প্রেশার নিয়ে স্কুলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষিত করতে। আপনি সত্যিই দেবী সরস্বতী দেবিকা, আপনাকে শত শত নমস্কার। তথাগতর কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় দেবী। আবার ওর হাত জোর করে নমস্কার করা দেখে হেসেও ফেলে। তথাগতর কেবিনে ঢুকিয়ে দেবিকাকে হাসতে দেখে অবাক হয়ে যান বিকাশবাবু। বিকাশবাবুর দিকে তাকিয়ে তথাগত বলে, ম্যাডাম এসেছেন ওনার হারানো ফোনের খোঁজখবর নিতে। দেবিকার 12,000 টাকার ফোন নিয়ে তথাগত বিকাশবাবুর মধ্যে চোখে চোখে কথা হয়। হাসতে হাসতে বিকাশবাবু বলেন, আমাদের একটু সময় দিন ম্যাডাম, আপনার ফোন স্যার ঠিক উদ্ধার করে দেবেন। বিকাশবাবু চলে যাওয়ার পর গম্ভীর স্বরে দেবিকা প্রশ্ন করে, বিকাশবাবুকে মিথ্যা কথা বললেন কেন? আমি আমার ফোনের খোঁজে নিতে থানায় এসেছি, নাকি আপনি জরুরি প্রয়োজন বলে আমাকে থানায় ডেকে পাঠালেন? দেবিকার চোখে চোখ রাখে তথাগত। এখনকার মানুষের মন মানসিকতা ঠিক নয় ম্যাডাম, কখন যে কি বলে বসে। আমি একজন হ্যান্ডসাম ব্যাচেলার অফিসার, আপনার সঙ্গে বসে বসে হাসাহাসি করে গল্প করতে দেখলে যদি বিকাশবাবু কিছু ভেবে নেন, তাই বললাম আপনি ফোনের খোঁজেই এসেছেন। তথাগতর হাসি দেখে গম্ভীর হয়েছে দেবী, মনে মনে ভীষণ রেগেও যায়। রাগত গলায় বলে, আপনার যদি কিছু জিজ্ঞাস্য নেই তাহলে আমি চললাম। এখানে বসে বসে আপনার সঙ্গে গল্প করার সময় আমার নেই,
আমাকে বাড়ি ফিরতে হবে। দেবিকাকে রাখতে দেখে খুব হাসি পায় তথাগতর। দেবিকা ম্যাডামের মনটা এখনো বেশ অপরিণত। একটু রাগিয়ে দিলেই রেগে যায়, আবার একটু ইয়ার্কি করলে লজ্জায় লাল হয়ে যায়, আবার মজা করলে কিছুই বুঝতে পারে না, বোকার মতো তাকিয়ে হাসে, আবার গলা ভারী করে কথা বললে ভয় ম্যাডামের কথা তুতলে যায়। ইনি ইতিহাসের দিদিমণি, অথচ মেয়েটা পারিবারিকভাবে সবসময় ভীষণ মানসিক চাপেই থাকে। দেবীকে দাঁড়াতে দেখে গম্ভীর গলায় সে বলে, উঠে দাঁড়ালেন কেন? বসুন বলছি। আপনার ফোনটা যেখান থেকে কিনেছিলেন তার কোনো কাগজপত্র আছে? ফোনটার কোনো ওয়ারেন্টি কার্ড আছে? যদি থাকে সেগুলো খুঁজে রাখবেন। আর ফোনটা পেলেও সরাসরি আপনি হাতে পাবেন না, ওটা আমরা কোর্টে পাঠিয়ে দেব, সেখান থেকেই আপনাকে নিতে হবে। তথাগতর কথা শুনে চেয়ারে ধপ করে বসে পড়ে দেবী। এত সব করতে হবে? আমি তো কিছুই জানি না, আমি কোথায় কোথায় কি করব? এত টেনশন করবেন না দেবিকা, ওগুলো সব পরের ব্যাপার, আর আপনাকে কিছু করতে হবে না, আমি সব বের করে দেব, সব কিছু আমার দায়িত্ব। আপনি এ ব্যাপারে বিন্দু মাত্র চিন্তা করবেন না। এখন চলুন, ডাক্তার বোস আপনাকে ডেকেছেন, একটু দেখা করে যাবেন। বোকার মতো প্রশ্ন করে দেবিকা, উনি আমায় কেন ডেকেছেন? আরে দেবিকা, উনিও আমার মতো আপনাকে নিয়ে বেশি বেশি চিন্তা করছেন। ওনার সারা রাত ঘুম হয়নি আপনার জন্য। উনি সব সময় চিন্তা করছেন ওনার পেশেন্ট কেমন আছে। আমাদের কাছে আপনি তো ভীষণ স্পেশাল, তাই চলুন দেখা করে আসবেন। আপনি মাঝে মাঝে এত মজা করেন তথাগত বাবু, যে আমি বুঝতেই পারি না কখন সিরিয়াস কথা বলছেন, কখন মজা করছেন। প্রাণ খুলে হাসে দেবিকা। তাহলে বলুন, আমার ট্যালেন্ট আছে? একটু আগে রেগে গোমরা মুখে উঠে পালাচ্ছিলেন, এখন আমার কথা শুনে হাসছেন। চলুন ডাক্তারবাবুর কাছে যাওয়া যাক। দেবিকা বাইরে বেরিয়ে গেলে ডাক্তার বোসকে ফোন করে তথাগত। ডাক্তারবাবু, আগের দিনের পেশেন্টকে আজও নিয়ে যাচ্ছি, একটু প্রেশারটা চেক আপ করে দেবেন। ফোনের ওপাশ থেকে একটা প্রাণোচ্ছল হাসি শোনা যায়। তা ভায়া, রোগটা ঠিক কার? পেশেন্টের তো প্রেশার লো আমি জানি, কিন্তু পেশেন্টের চিন্তায় তুমি যে হাই প্রেশার বাদিয়ে ফেলেছো ভাইয়া, তা তোমারও ট্রিটমেন্ট করতে হবে নাকি? হাসে তথাগত। সে আপনি যা ভালো বোঝেন করবেন, এখন আমরা আপনাকে কাছে যাচ্ছি ডাক্তারবাবু। তথাগতর জিপে চেপে ডাক্তারবাবুর চেম্বারে যায় দেবিকা। তাকে দেখে এক মুখ হাসেন ডাক্তারবাবু। এসো দেবিকা মা, তা তুমি এখন কেমন আছো? হাসি মুখে দেবিকা প্রশ্ন করে। আপনি আমায় ডেকেছিলেন ডাক্তারবাবু? চশমার ফাঁক দিয়ে তথাগতর দিকে তীর্যকভাবে তাকান ডাক্তারবাবু। তথাগত চোখের ইশারায় বোঝায় সে মিথ্যে বলেই দেবিকাকে এখানে এনেছে। হ্যাঁ মা, সেদিন এমন অবস্থায় এখানে এসেছিলে, তাই চিন্তা হচ্ছিল। তথাগতকে বলেছিলাম তোমাকে আর একদিন আমার কাছে নিয়ে আসতে, আরেকবার তোমার চেক আপ করবো। তথাগত ডাক্তারবাবুর দিকে তাকিয়ে হাসে। বাহ, ডাক্তারবাবু এই বয়সে বেশ গুছিয়ে মিথ্যা বলতে পারেন তো, গুণী মানুষ, মনে মনে ভাবে তথাগত। দেবিকা মা, বলো শরীর কেমন আছে তোমার? ডাক্তারবাবুর আন্তরিক ব্যবহারে দেবিকা তার শারীরিক অসুবিধা, জ্বরের কথা সবকিছুই বলে। আচ্ছা, ওষুধগুলো সব ঠিকঠাক খাচ্ছ তো? আর ডায়েট চার্ট মানে খাওয়া দাওয়া করছো তো? আজ সকাল থেকে কখন কখন কি কি খেয়েছিলে বলো তো মা। ভীষণ সমস্যায় পড়ে দেবী। মুখ নামিয়ে বলে, সকালে চা বিস্কুট, তারপর রুটি তরকারি, স্কুলে টিফিনের সময় মুড়ি চপ ও একটা আপেল খেয়েছি। না না দেবিকা, এভাবে খাওয়া দাওয়া করলে হবে না, তোমাকে পেট ভর্তি খাবার খেতে বলেছি, প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে বলেছি। তুমি তো কিছুই করছো না, শুধু ওষুধ খেলেই হবে না, ওষুধের সাথে পথ্যও খেতে হবে। প্রেশার তো এখনো ভীষণ লো। এবার আমি খুব রেগে যাচ্ছি দেবিকা। মৃদু গলায় দেবিকা বলে, আপনার কথা মেনে চলবো ডাক্তারবাবু, এবার আমি আসি, অনেকটা পথ যেতে হবে তো। হ্যাঁ এসো মা, তবে এই বুড়ো ডাক্তারবাবুর কথাগুলো মেনে চলবে। আমাদের এই শরীরটাই আসল মা, শরীর সুস্থ থাকলে তবেই তো ঠিকমতো কাজবাজ করতে পারবে। এখন এসো। ডাক্তারবাবু চেম্বার থেকে বাইরে আসে দেবী। চলুন দেবিকা, আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না তথাগত বাবু, আমি ঠিক চলে যাব, আপনি ব্যস্ত হবেন না।
ভ্রু দুটো কুঁচকে যায় তথাগতর। দেবিকাকে জোরে ধমকে ওঠে, চুপ, একদম চুপ করে জিপে বসুন। এত অবাধ্য কেন আপনি? কারোর কথা শোনেন না? না ডাক্তারবাবু, না আমার। এবার আপনার বাবাকে ফোন করে আজকে সব কথা বলতে হবে দেখছি। চমকে ওঠে দেবিকা। আজও তথাগত বাবুর সঙ্গে আছে জানলে বাড়ির সবাই কি ভাববে? বাবা মা ভাই সবাই অবিশ্বাসের দৃষ্টিতেই তাকে দেখবে। না না, এটা কখনো ঠিক নয়। ভয় কথা তুতলে যায় তার। বাবাকে বলবেন না আপনি। আমার বাবার শরীর খুব খারাপ। বাবাকে ডাক্তার বাবুর কথা কিছু বলবেন না প্লিজ। তাহলে তর্ক না করে জিপে উঠুন। ভয় নেই, আজ আপনার বাড়িতে যাব না, আপনাকে সোনপুর বাস স্টপে নামিয়ে দিয়ে আসবো। সন্ধ্যা হতে চলল, এখন টোটো বাস এসব ধরে এতটা পথ যেতে হবে না। আমার কথাটা প্লিজ শুনুন। ভীষণ ক্লান্ত লাগছিল দেবিকার, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ জিপে উঠে বসে। অনেকক্ষণ জিপ চালাবার পর একটা দোকানের সামনে গাড়ি থামায় তথাগত। আমার খিদে পেয়েছে, চলুন কিছু খেয়ে নি। তথাগতর দিকে গভীর দৃষ্টিতে তাকায় দেবিকা। আপনার সত্যি খিদে পেয়েছে নাকি আমাকে খাওয়াতে চান? বেশি হেয়ালি না করে সত্যি কথাটা বলে ফেলুন না তথাগত বাবু। বাহ, ইতিহাসের দিদিমণির মাথায় বেশ বুদ্ধি আছে তো। চলুন, নামুন জিপ থেকে। কেন এসব করছেন তথাগত বাবু? প্রতিদিন আমি আপনার টাকায় খাবো কেন? কেন শুধু শুধু আপনি আমার জন্য এতটা সময় নষ্ট করছেন? আমাকে প্লিজ নিজের মতো ছেড়ে দিন না। আমার এসব ভালো লাগছে না। আমি নিজেই বাড়ি চলে যেতে পারবো, আপনি থানায় ফিরে যান। আপনি অনেকক্ষণ খাবার খাননি দেবিকা, এরা খুব ভালো মোমো বানায়। আসুন খেয়ে নি, না হলে এবার আমি আপনার হাত ধরে টেনে নিয়ে যাব। সেটা কি খুব ভালো দেখাবে? আপনি কি তাই চান? দেবিকার প্রশ্নগুলো সম্পূর্ণ উপেক্ষা করে বলে তথাগত। তারপর সে তার বাড়িয়ে দেবীকে ধরতে গেলে তিরিং করে লাফিয়ে মাটিতে নামে দেবী। আপনার সঙ্গে তর্কে আমি পারবো না, চলুন যাচ্ছি। 2 প্লেট মোমো একটা ডিম সিদ্ধ খেয়ে জিপে উঠে দেবী। তথাগতর সঙ্গে তর্ক করতে করতে বুঝতে পারেনি তার এত খিদে পেয়েছিল। গরম মোমো পেয়ে খিদের চোটে 2 প্লেট খেয়ে নেয়। এবার গাড়ি চালাতে চালাতে বেশ গম্ভীর হয়ে গেছে তথাগত। কোনো কথা না বলে ফোনে গান চালিয়ে দিয়েছে। সারা গাড়িতে তখন অরিজিৎ সিং এর জাদু কণ্ঠ ছড়িয়ে পড়ছে। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলেই সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। ধীরে ধীরে জিপের সিটে মাথা রাখে দেবী। সোনপুর বাস স্টপের কিছুটা আগে জিপ থামায় তথাগত। বাজারের দোকানের মাঝখানে পুলিশের জিপ থেকে দেবিকাকে নামতে দেখলে মানুষজন কৌতূহলী হবে, উল্টোপাল্টা কথা রটাবে। তাই অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় জিপ থামিয়ে দেবিকার দিকে নির্নিমেষে তাকিয়ে থাকে তথাগত। জিপের মধ্যে দেবিকা তখন গভীর নিদ্রামগ্ন। দেবিকার ছোট ছোট চুলগুলো তার মুখের উপর এসে পড়ছে। সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে তথাগত। সে কখনো এত কাছ থেকেও কোনো নারীকে দেখেনি। ঘুমন্ত দেবিকার ঘুম ভাঙাতে তার একটু ইচ্ছে করে না। মনে হয় দেবিকা এভাবেই নিশ্চিন্তে ঘুমিয়ে থাকুক, সে দেবিকার পাশে বসে সারা রাত তাকে পাহারা দেবে। হঠাৎ একটা গাড়ির তীব্র আলো তারও দেবিকার মুখের ওপর পড়ে। ভাবনার জগৎ থেকে বাস্তবে ফেরে তথাগত। এবার দেবিকাকে বাড়ি যেতে হবে। দেবিকা, দেবিকা উঠুন, আপনার বাড়ি এসে গেছি। তাকে মৃদু ঠেলা দেয় তথাগত। ধরফড় করে উঠে বসে দেবিকা। আমি কোথায়? আপনি কে? দেবিকার ভয় দেখে তাকে আশ্বস্ত করতে তার ডান হাতটা আলগাভাবে ধরে তথাগত। এত চাপ নেবেন না ম্যাডাম, জাস্ট রিল্যাক্স। আপনি আমার জিপেই ঘুমিয়ে গিয়েছিলেন। আমি তথাগত আপনাকে বাড়ি পৌঁছাতে এসেছি। বাম হাত দিয়ে মুখটা মুছে ধরা গলায় দেবিকা বলে, সরি তথাগত বাবু, কখন গান শুনতে শুনতে চোখটা লেগে গিয়েছিল বুঝতেই পারিনি, সরি। এটা কোথায়? কোনখানে এলাম? এখানে দাঁড়িয়েছেন কেন? দেবিকা, আমরা সোনপুর বাজারের কাছেই আছি।
একটু এগিয়ে গেলেই সোনপুর বাজার পড়বে। আপনি সামনে এগিয়ে যান, বাজারে একটা টোটো নিয়ে বাড়ি যাবেন। আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাকে টোটোতে উঠতে দেখলেই আমি ফিরে যাব। আপনি আমার জন্য। দেবিকাকে বাক্যটি সম্পূর্ণ করতে দেয় না তথাগত, আবার তার ডান হাতটা নিজের হাতের মধ্যে নেয়। দেবী হতবাক হয়ে যায়। বারবার সরি, ধন্যবাদ এসব বলবেন না, আর সব সময় এত প্রশ্ন করবেন না। কিছু কথা চুপচাপ মানতে শিখুন। যান, বাড়ি যান। আবার বলছি, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর বাড়ি পৌঁছে আমাকে একটা ফোন করে দেবেন। গুড নাইট। মৃদুস্বরে গুড নাইট জানিয়ে সামনের রাস্তায় এগিয়ে যায় দেবিকা। মিনিট পাঁচেক সোজা হাঁটার পর একটা চলন্ত টোটো দাঁড় করিয়ে তাতে উঠে পড়ে। টোটোতে উঠতে উঠতে পিছন ফিরে তাকিয়ে দেখে তথাগত জিপের হেডলাইট দুটো তখনও জ্বলে আছে। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে আজকে সন্ধ্যের ঘটনা প্রবাহ ভাবে দেবী। তথাগত বাবুর আজকের আচার ব্যবহার তার একদম স্বাভাবিক লাগেনি। তথাগত বাবু সম্পূর্ণ অকারণে তাকে থানায় ডেকেছিল। এটা দেবীর কাছে জলের মতো পরিষ্কার। কিন্তু কেন? মাঝে মাঝে তথাগত বাবুর কথাবার্তা কেমন যেন অসংলগ্ন লাগে। তাছাড়া তার প্রতি তথাগত বাবুর এত কেয়ারিং মনোভাব তাকে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। বিছানা থেকে নেমে চেয়ারে গিয়ে বসে দেবী। দুই হাত দিয়ে মাথাটা খামচে ধরে। না, এ হতে পারে না। তথাগত বাবুকে আর বেশি এগোতে দেওয়া উচিত নয়। উনি খুবই ভালো মানুষ, তাই বলে আমি ওনার সঙ্গে। না না না। অব্যক্ত যন্ত্রণায় ছটফট করে দেবী। প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। বাবা মা জানতে পারলে, ভাই জানতে পারলে কি হবে? শুধু আমার দুর্নাম হবে, আমার বাবা মার সম্মানহানি হবে, আমার জন্য তথাগত বাবুরও সম্মান বদনাম হবে। এভাবে ওনার জিপে চড়ে আসাটা আমার উচিত হয়নি। আমি আর কখনো ওনাকে এতটা প্রশ্রয় দেব না। এটাই শেষবার। ফোনটা ফেরত পেলেই আর ওনার সঙ্গে কোনো যোগাযোগও রাখবো না। এসব ভাবনার মাঝে দেবীর ফোনটা বেজে ওঠে। ফোনের রিংটোনটা জোরে বেজে উঠতেই ঝাঁপিয়ে ফোনটা রিসিভ করে দেবী। ভয়ে বুকটা দুরু দুরু কাঁপতে থাকে। এই মাঝরাতে তার ফোনের রিংটোনের শব্দে বাবা মা বা দীপের যদি ঘুম ভেঙে যায়। বা ফোনটা হাতে নিয়ে কারোর কলের প্রতীক্ষা করছিলেন নাকি দেবিকা? 1 সেকেন্ড রিং হতে না হতেই যেভাবে ঝাঁপিয়ে পড়ে ফোন রিসিভ করলেন, তাতে কথাটা মনে হলো। কি সত্যি বললাম তো ম্যাডাম? ফোনের ওপাশে থেকে তথাগতর হাসির শব্দ শোনা যায়। আপনি এই মাঝরাতে ফোন করলেন কেন? এখন আমাকে কি দরকার আপনার? চরম অবাক হয়ে ফিসফিস করে বলে দেবিকা। এমনি করলাম ফোন, আপনার সাথে কথা বলার ইচ্ছে হলো। তাই মাঝরাতে না ঘুমিয়ে জেগে জেগে আপনি কি করছিলেন ম্যাডাম? এবার ভীষণ রেগে যায় দেবিকা। এই মাঝরাতে কোনো ভদ্রমহিলাকে ফোন করা কি আপনার উচিত? আমি পুলিশ ম্যাডাম, তদন্তের স্বার্থে যে কোনো সময় যাকে খুশি ফোন করতে পারি, সে মাঝরাত হোক কি ভোর রাত। তাছাড়া আপনি যখন না ঘুমিয়ে জেগে আছেন তখন দুটো গল্প করতে অসুবিধা কোথায়? আচ্ছা, মুশকিল হলো। আমি কি কোনো অপরাধী, দাগী আসামি, নাকি যে যখন খুশি আপনি আমাকে ফোন করে জেরা করবেন? আপনারা পুলিশরা কাজের চেয়ে অকাজ করেন বেশি। কোথায় আমার ফোনের চোরকে ধরবেন, তাকে জেরা করবেন তা না, উল্টে আপনি আমাকেই জেরা করতে ব্যস্ত। এখন মনে হচ্ছে আমার থানায় এফআইআর না করলেই ভালো হতো। আপনি কখনোই আমার ফোন খুঁজে দেবেন না। দেবিকাকে রাগত দেখে মনে মনে ভীষণ হাসে তথাগত। আহা ম্যাডাম, চটেন কেন? থানায় এফআইআর করতে এলেন বলেই তো আপনার সাথে আমার দেখা হলো, পরিচয় হলো, বন্ধুত্ব হলো। তারপর? এই তথাগত বাবু, দাঁড়ান দাঁড়ান, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হলো কখন? সে কি দেবিকা ম্যাডাম, আমরা একসঙ্গে ডাক্তারবাবুর চেম্বারে গেলাম, আপনাকে আমি গরমা গরম মোমো খাওয়ালাম, জিপে চাপিয়ে গান শুনিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিলাম। এখনো আমার সঙ্গে আপনার বন্ধুত্ব হয়নি? এই কথাটা আপনি আমায় বলতে পারলেন? ভীষণ গম্ভীর হয় দেবিকা। তথাগত বাবুর আপনার সঙ্গে বন্ধুত্ব করতে আমি আগ্রহী নই। আমি নিজের মধ্যে থাকতেই ভালোবাসি। এই বন্ধুত্ব আমার জন্য নয়। মাফ করবেন, আমি আপনার বন্ধু হতে পারলাম না। ভালো থাকবেন, শুভরাত্রি। তথাগতর জবাব না শুনে ফোনটা সুইচ অফ করে দেয় দেবী। তারপর ধীরে ধীরে মাথাটা টেবিলে নামিয়ে দেয়। চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে টেবিলে ঝরে পড়ে।